শোনা যায়? আজব তো। শোনা যায়? আচ্ছা, আমি তাহলে শুরু করতেছি এখন, ঠিক আছে? এখন সমস্যার কথা না। তো দেখো, আমরা গতকালকে কি পড়ছিলাম? গতকালকে আমরা যতটুকু পড়ছিলাম ততটুকু তোমরা দেখছো। এখন এটা ঠিক আছে। তো আমরা দেখো জৈব রসায়নের সংজ্ঞা পড়ছিলাম। প্রথম কথা জৈব রসায়নের সংজ্ঞা পড়ছিলাম, আর এই যে এটা পড়ছিলাম, তাই না? যে টোটাল দুই ধরনের, একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। তো মুক্ত শিকলের মধ্যে আছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত। যদি একক বন্ধন থাকে তাহলে সম্পৃক্ত হয়, আর দুই বন্ধন বা তিন বন্ধন, যদি কার্বন কার্বন দুই বন্ধন অথবা কার্বন কার্বন তিন বন্ধন থাকে তাহলে সেটা হলো অসম্পৃক্ত যৌগ। ঠিক আছে? তাহলে সম্পৃক্ত অসম্পৃক্ত হলো এগুলা মুক্ত শিকল। এদের এই দেখো দুই প্রান্ত কিন্তু কি মুক্ত অবস্থায় আছে। কিন্তু আমরা যদি বদ্ধ শিকলে যাই তাহলে সবগুলো বদ্ধ, দেখো সবগুলো গোল বা চক্র। তাহলে এই বদ্ধ শিকল যেগুলো আছে এগুলো আবার দুই ধরনের, একটা হলো কি কার্বোসাইক্লিক, একটা হলো হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক মানে কি সাইকেলটা গঠন করবে কার্বন দিয়ে, দেখো এই যে কার্বন, এই যে কার্বন, তারপর এই যে কার্বন, তাই না? তিন জায়গাতে কার্বন, তার মানে পুরো চক্রটা গঠন করছে কিন্তু কার্বন। এই অ্যারোমেটিকও দেখো যে পুরো চক্র গঠন করছে কিন্তু কার্বন, কার্বনের সাথে বন্ধন, তার মানে সবগুলাই কার্বন। তাহলে এরকম যে গোল চক্রটা যদি কার্বন দিয়ে গঠিত হয় তাহলে সেটা কার্বোসাইক্লিক। এখন আর এই গোল চক্রটার মধ্যে দেখো যদি অন্য কেউ আসে, যেমন এখানে অক্সিজেন চলে আসছে, এখানে সালফার চলে আসছে, তাহলে অন্য কেউ আসলে হয় হেটারো, বুঝছো? তার মানে চক্রটা হয় তোমার কার্বন দিয়ে গঠিত হবে, নয় কার্বন বাদে অন্য কেউ। যদি শুধু কার্বন থাকে তাহলে সেটা হলো কি কার্বোসাইক্লিক, আর কার্বন বাদে অন্য কেউ যদি থাকে হেটারোসাইক্লিক। এখন কার্বোসাইক্লিকের মধ্যে আবার দেখো যে অ্যালিসাইক্লিক আছে আর অ্যারোমেটিক আছে। মনে রাখবা যদি সবগুলো একক বন্ধন হয় তাহলে অ্যালিসাইক্লিক, আর দ্বিবন্ধন থাকলে অ্যারোমেটিক শেষ। ঠিক আছে? তাহলে সবগুলাই যদি কার্বন দিয়ে গঠিত হয় তাহলে কার্বোসাইক্লিক, আর যদি একক বন্ধন থাকে তাহলে অ্যালিসাইক্লিক, আর দ্বিবন্ধন থাকলে অ্যারোমেটিক। আর হেটারোসাইক্লিকের মধ্যে ওইরকম, যদি একক বন্ধন থাকে তাহলে হেটারো অ্যালিসাইক্লিক, আর যদি দ্বিবন্ধন থাকে তাহলে হেটারো অ্যারোমেটিক। দেখো এখানে সব একক বন্ধন, এজন্য হেটারো অ্যালিসাইক্লিক, আর এখানে দ্বিবন্ধন আছে এজন্য অ্যারোমেটিক। তার মানে প্রথমটা একক বন্ধন থাকে এজন্য অ্যালিসাইক্লিক, পরেরটা দ্বিবন্ধন এজন্য অ্যারোমেটিক। যদি সব কার্বন থাকে তাহলে কার্বোসাইক্লিক, আর কার্বন বাদে অন্য কেউ থাকলে হেটারোসাইক্লিক। তাহলে এটা গেছে। আর আমরা বলছিলাম যে এই হেটারোসাইক্লিক যৌগটার আরেকটা নাম কিন্তু বিষম চাকরিক যৌগ, তাই না? এটা না আরেকটা নাম বিষম চাকরিক। তো এই বিষম চাকরিক কয়েকটা যৌগ আছে, এটা আমরা লিখে দিয়েছিলাম যে ফিউরান, থায়োফিন, পাইরল, পিরিডিন। এগুলা একদম ভালো করে মনে রাখা লাগবে। ঠিক আছে? এগুলা একদম ভালো করে মনে রাখা লাগবে, একদম মুখস্থ মনে রাখবা। এই যে চারটা সিএইচ, মানে এই একটা সিএইচ, এই একটা সিএইচ, এই একটা সিএইচ, এই একটা সিএইচ, চারটা সিএইচ এর সাথে যদি ও থাকে তাহলে ফিউরান, যদি এস থাকে তাহলে থায়োফিন, যদি এনএইচ থাকে তাহলে পাইরল। ঠিক আছে? এরকম চারটা সিএইচ এর সাথে। আর পিরিডিনটা পাঁচটা সিএইচ এর সাথে নাইট্রোজেন থাকবে। ঠিক আছে? আর এটা হলো ইথিলিন অক্সাইড। তাইলে এই যে নিচের যে পাঁচটা যৌগ আছে, এই পাঁচটা যৌগের মধ্যে এই প্রথমটা হলো কি, প্রথমটা আমার হেটারো অ্যালিসাইক্লিক, তাই না? কারণ এখানে সবগুলো কি একক বন্ধন, সবগুলো একক বন্ধন, এই জন্য হেটারো অ্যালিসাইক্লিক। আর লাস্টের চারটা দেখো দ্বিবন্ধন আছে, তাহলে এটা হলো হেটারো অ্যারোমেটিক। হেটারো কেন? কারণ এই যে অক্সিজেন সালফার এগুলো আছে এই জন্য হেটারো, আর দ্বিবন্ধন আছে এই জন্য হেটারো অ্যারোমেটিক। আর প্রথমটা হেটারো কেন? কারণ এখানে অক্সিজেন আছে এই জন্য হেটারো, আর সব একক বন্ধন এই জন্য হেটারো অ্যালিসাইক্লিক। এই জিনিসগুলো বুঝছো কিনা একটু জানাও কমেন্টে। এই শ্রেণীবিন্যাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা এমসিকিউ আসবে, এটা বুঝছো কিনা জানাও।
বুঝছো কি? আচ্ছা আরেকবার বলেন কোনটা, এই যে আমি যে কথাগুলো বলছি এগুলা যদি আরেকবার, ভিডিওটা তো রেকর্ড থাকবে, পরে একটু শুনবা, ঠিক আছে? কার্বোসাইক্লিক মানে সবই কার্বন থাকবে, হেটারোসাইক্লিক মানে কার্বন বাদে অন্য কেউ আসবে, যেমন এই যে অক্সিজেন, সালফার, থায়োফিন নিচের যেগুলো আছে। তো সবগুলো যদি কার্বন থাকার পরেও যদি একক বন্ধন থাকে তাহলে অ্যালিসাইক্লিক, ঠিক আছে? আর যদি দ্বিবন্ধন থাকে তাহলে এই যে অ্যারোমেটিক নিচেরটা, ঠিক আছে? আর হেটারোসাইক্লিক মানে কি কার্বন বাদে অন্য কেউ আসবে, বাট সব যদি একক বন্ধন থাকে তাহলে হেটারো অ্যালিসাইক্লিক, আর দ্বিবন্ধন থাকলে হেটারো অ্যারোমেটিক। এরপরে এটা দেখো, এটা একবার আরেকবার দেখলে তোমরা বুঝে যাবে। তো আমরা বলছিলাম জৈব যৌগের যে প্রাচুর্য ছিল, জৈব যৌগের প্রাচুর্য মানে জৈব যৌগ কত ৮০ লাখের মতো ছিল। এর পিছনে আমরা কারণ বলছিলাম কারে, একটা আছে কি ক্যাটিনেশন, ক্যাটিনেশন, তারপর কি সমানুকরণ, সমানুকরণ, তারপর হলো পলিমাকরণ, তাই না? এই তিনটা বলছিলাম। ক্যাটিনেশনের একটা এক্সাম্পল দেওয়া হয় নাই। ক্যাটিনেশনের একটা এক্সাম্পল হলো এই যে ফুলারিন্স যে যৌগটা আছে। শোনো, কার্বনের রূপভেদ আছে, কার্বনের রূপভেদ, কার্বনের রূপভেদ মানে কি কার্বন দিয়ে তৈরি কিছু যৌগ আছে, জটিল যৌগ আছে, এই কার্বন দিয়ে তৈরি যৌগগুলা কি কি? একটা হলো হীরক, একটা হলো গ্রাফাইট, আর এই যে ফুলারিন্স এইটা একটা, ঠিক আছে? তাহলে মনে রাখবা যে হীরক যেটা আছে, হীরকে তোমরা সংকরায়ন পড়ছো হয়তো একটু, যে সংকরায়ন, হীরকের সংকরায়ন হলো sp3, গ্রাফাইটে হলো sp2, আর ফুলারিন্সে হলো sp2। এই সংকরণগুলো 3 অধ্যায়ের পড়া, তোমরা হয়তো এগুলোতে পড়ছো, ঠিক আছে? আমি এটা নিয়ে বিস্তারিত বলতেছি না। মনে রাখবা ফুলারিন্স একটা, এখান থেকে তথ্য কিছু মনে রাখা লাগবে যে 30 থেকে 70টা কার্বন পরমাণু থাকে, আর যদি কার্বন 60টা থাকে তাহলে সেটারে কি বলে, বুকমিনস্টার ফুলারিন। বুকমিনস্টার কারে বলবো, যদি কার্বন থাকে 60টা, তাহলে এর ভর কত হবে, একটা কার্বনের ভর 12, তাহলে 60টার ভর 720। এটা হলো sp2 সংকরিত, এটা হলো কি ভূগোলক, বা এটা বুকমিনস্টার বা বাকি বল বলে। তাহলে ঠিক আছে। কার্বনের ক্যাটিনেশন আর একটা জিনিস হলো এই ফুলারিন্স, ফুলারিন্সে দেখবা 60টা কার্বন এরকম বলের মতো তৈরি করছে, ঠিক আছে? এরকম বলের মতো তৈরি করছে, দেখবা তোমাদের বইয়ে একটা চিত্র আছে, এরকম বলের মতো, মানে এই যে কোনাগুলা দেখতেছে এই কোনাগুলো হলো কার্বন, অনেকগুলা কার্বন একসাথে যুক্ত হয়েছে, এই 60টার মতো কার্বন একসাথে যুক্ত হয়ে একটা বল তৈরি করছে। তো রূপভেদ মানে এরকম স্ট্রাকচার গুলাই, যখন অনেকগুলা পরমাণু একসাথে যুক্ত হবে তখন এটা। তো এরকম দেখবা চিত্র তোমাদের বইয়ে আছে। তাহলে ওখান থেকে মনে রাখবা যে এই ফুলারিন সেটে 30 থেকে 70টা কার্বন থাকে, আর যদি 60টা কার্বন থাকে তাহলে আমরা সেটারে বুকমিনস্টার ফুলারিন্স বা বাকিবল বলবো। আর এটা সংগঠন হলো sp2, যার ভর হলো 720। এখান থেকে একটু এই জিনিসটা কালকে আমাদের পড়ানো বাকি গেছিল, তাহলে এটা এখানে গেল, ঠিক আছে? তো এটা হলো ক্যাটিনেশন, গেলে আমার গেল ক্যাটিনেশন। আর সমানুকরণ তো আমি বলছিলাম, সমানুকরণের মধ্যে জানি কি ছিল, সমানুকরণের মধ্যে, সমানুকরণের মধ্যে এই সমানুকরণের মধ্যে এই যে প্রথম কথা যে ওই যে আমরা পড়ছিলাম যে অ্যামোনিয়াম সায়ানেট, ঠিক আছে? আমি গতকালকে অ্যামোনিয়াম থায়োসায়ানেট বলছি, ওটা অ্যামোনিয়াম সায়ানেট হবে। অ্যামোনিয়াম সায়ানেট থেকে যে ইউরিয়া তৈরি হয়েছিল NH4CnO, কে ফ্রেডরিক হুলার যে তৈরি করছিল ইউরিয়া, তাই না? NH2CONH2, এটার জন্য তো তাকে জৈব রাসায়নিক যৌগ বলছে, তাহলে এটা কিন্তু একটা সমানুকরণ বিক্রিয়া। তোমার সমানুকরণ নিয়ে আরো পরে অনেক কথা আছে, ওটা আমরা পরে দেখবো। আরেকটা ইম্পর্টেন্ট কি, এই যে আমরা বলছিলাম CH3CH2OH মানে কি ইথানল, ইথানল থেকে কি তৈরি করে, ইথার, CH3OCH3। এটাও যদি না বোঝো এটা আমরা পরে বলবো, বাট এটা একটা সমানুকরণ। সমানুকরণ আমরা কেমনে চিনি, এই যা যা দিয়ে তৈরি ওই একই জিনিস দিয়েই তৈরি,
এই দেখো দুইটা কার্বন 6টা হাইড্রোজেন একটা অক্সিজেন নিয়ে তৈরি, এও দুইটা কার্বন 6টা হাইড্রোজেন একটা অক্সিজেন নিয়ে তৈরি। ফলে এরা কিন্তু এদের গাঠনিক স্ট্রাকচার সেম, মানে এদের আণবিক স্ট্রাকচার সেম বাট গাঠনিক স্ট্রাকচার আলাদা, ঠিক আছে? এরা একই জিনিস নিয়ে তৈরি বাট এরা দেখতে আলাদা, এটাই বলছে সমানীকরণ। আর পলিমাকরণের একটা এক্সাম্পল আমরা বলছিলাম কি, যে অনেকগুলা ইথিলিন CH2 এই যে ইথিলিন অনেকগুলো আছে n সংখ্যক, ইথিলিন গুলো যুক্ত হয়ে কি তৈরি করবে, পলিথিন। CH2 জাস্ট এই মাঝখানে একটা বন্ধন থাকবে, কেন? কারণ একটা বন্ধন ভাঙে তার কিন্তু এই একটা হাত তৈরি হবে, এই পাশে একটা হাত তৈরি হবে। আমরা জানি একটা বন্ধন ভাঙলে দুইটা হাত তৈরি হয়। ফলে এই কার্বন আর এই কার্বনের মাঝখানে যেহেতু একটা দ্বিবন্ধন ছিল, এই যে দ্বিবন্ধনটা ছিল, একটা বন্ধন ভাঙে গেল, ফলে এই কার্বনের একটা হাত, এই হাত ফাঁকা হইলো, এই কারণে একটা হাত ফাঁকা হইলো। ফলে এই হাতে সে আরেকটা এরকম এই আরেকটা ইথিলিনকে নেবে, এই কার্বনে আরেকটা ইথিলিনকে নেবে, ওই কার্বনে আবার আরেকটা ইথিলিন নেবে, এরকম করে অনেকগুলো ইথিলিন একটা লম্বা সাইকেল তৈরি করবে। তো এটারই আমরা কি বলছিলাম, এটারই আমরা বলছিলাম পলিমাকরণ, তাই না? এটারই আমরা বলছি পলিমাকরণ। এখানে n সংখ্যক, ঠিক আছে, অনেকগুলা, জাস্ট কি হইছে মাঝখানে একটা বন্ধন থাকবে আর এই দুই পাশে দুইটা হাত দিয়ে দিবা আর n সংখ্যক হবে। এটা হলো কি পলিথিন, পলিথিন যেটা একটা পলিমার, আর এটা হলো কি ইথিলিন, এটা একটা কি মনোমার। আমরা জানি মনোমার, মনোমার মানে কি ছোট ছোট, তাহলে অনেকগুলা ইথিলিন মিলে একটা পলিথিন তৈরি করতেছে, তাহলে এই পলিথিন এটা হলো কি পলিমার, ঠিক আছে? এখানে অক্সিজেন আর তাপমাত্রা লাগে, এই জিনিসটা বুঝছো কিনা বলো? তো এই পলিমাকরণের আরেকটা এক্সাম্পল আছে, আরেকটা যদি এক্সাম্পল বলি পলিমাকরণের আরেকটা এক্সাম্পল কি, এই যে তিনটা অ্যাসিটিলিন, মনে রাখবে এটা অ্যাসিটিলিন, এটা আমরা পরে পড়াবো। CH এটা হলো অ্যাসিটিলিন, তোমরা 9-10 পড়ছো, অ্যালকাইন পড়ছি আমরা, তাই না? তাহলে এটা হলো অ্যাসিটিলিন, এরকম তিনটা অ্যাসিটিলিন মিলে একটা বেনজিন তৈরি করে C6H6। এখানে হলো আয়রন 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, শেষ। তাহলে এইটাও একটা কি পলিমাকরণ বিক্রিয়া, ঠিক আছে? কারণ এখানে তিনটা ইথিলিন যুক্ত হয়ে আমার একটা কি তৈরি করছে, এটা হলো মনোমার, এটা হলো কি অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন, তিনটা অ্যাসিটিলিন, আয়রন নল 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলে আমি বেনজিন পাই। তাহলে এখানে বেনজিন হলো আমার কি, বেনজিন হলো আমার পলিমার, ঠিক আছে? তাহলে এই দুইটা এক্সাম্পল, অনেকগুলা ইথিলিন n সংখ্যক ইথিলিন মিলে পলিথিন তৈরি করতেছে। এখানে ইথিলিন হলো মনোমার কারণ সে ক্ষুদ্র অনেকগুলা জিনিস, আর পলিমার যে বড় জিনিসটা তৈরি হয় সেটা। আর তিনটা আমার অ্যাসিটিলিন যুক্ত হয়ে বেনজিন তৈরি করতেছে, এখানে অ্যাসিটিলিন আমার মনোমার আর বেনজিন পলিমার। এই প্রভাবগুলো মনে রাখা লাগবে। এই দুইটা ক্লিয়ার কিনা জানাও, পলিমাকরণের এই দুইটা বিক্রিয়া ক্লিয়ার কিনা জানাও। তাহলে পলিমাকরণ গেল, সমানীকরণ হলো, ক্যাটানিশন গেল, দেন এগুলো আমাদের শেষ। নেক্সট আমরা আজকের পড়া চলে আসি কার্যকরী মূলক। তোমাদের সমগোত্র শ্রেণী আমরা পড়াইছি, সমগোত্র শ্রেণীর তিনটা বৈশিষ্ট্য বলছিলাম, পাশাপাশি দুইটা মূলকের কি মিথিলিন মূলক CH2 এর পার্থক্য থাকে, এদের একটা সাধারণ সংকেত থাকে, এদের একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। এবার আমরা আসলে কার্যকরী মূলক, এই কার্যকরী মূলক কি? এই কার্যকরী মূলক এমন একটা মূলক যেটা দেখে তুমি চিনবা আসলে যৌগটা কি। আচ্ছা, লেখাগুলা আমি যে বলতেছি তোমরা একটু কানে মানে শুনে নিবা একটু, ঠিক আছে? হয়তো কাছাকাছি বুঝতেছো না, আমি যখন অ্যাসিটিলিন লিখতেছি আমি তো তখন বলতেছি যে এটা অ্যাসিটিলিন, তাহলে তোমরা শুনে শুনে লিখে নিবা, বুঝছো? শুনে শুনে একটু লিখে নাও এখন। তাহলে আমার কথাগুলো কি বুঝছো কিনা? চোখ কান দুইটাই কিন্তু করে শোনা লাগবে। এরপরে কার্যকরী মূলক আমরা বলতেছি, কার্যকরী মূলক মানে যে যৌগটা দিয়ে তুমি চিনবা আসলে যৌগটা কি। যৌগটা একটা কি আসলে, অ্যালকেন না অ্যালকিন না অ্যালকোহল না অ্যাসিড, আসলে কি যৌগটা? এই যৌগটা চেনার জন্য আমরা যেইটার হেল্প নেই সেটা হলো এই কার্যকরী মূলক। এই কার্যকরী মূলক মেইনলি মনে করো কোনো যৌগের লাস্টে তোমার থাকবে, ওই লাস্টে কার্যকরী মূলকটা দেখে আমরা চিনবো যে এই যৌগটা কি। তাহলে এখানে তোমার জানা লাগবে, দেখো এই যে প্রথমে আমরা লিখছি অ্যালকেন, তো অ্যালকেন, অ্যালকেনের এখন আমরা এগুলা তোমার লিখবো, আমরা মেইনলি যে সংকেতগুলো আছে আমরা কেমনে চিনবো। তো অ্যালকেনের যে সংকেত এটা হলো কি CN
H2n+2, এটা তোমরা জানো। CnH2n+2 মানে কি, কার্বন যতগুলো হবে হাইড্রোজেন তার দ্বিগুণের থেকে 2 বেশি হবে, বুঝছো? যেমন কার্বন যদি 6 হয় তাহলে হাইড্রোজেন 6 × 12 + 2 মানে 14 হবে, তাহলে এটা হলো অ্যালকেন। ঠিক আছে, এটা হলো অ্যালকেন, একটা নির্দিষ্ট সংকেত। আর অ্যালকেন কি, CnH2n। ঠিক আছে, মানে কার্বনের দ্বিগুণ শুধু হাইড্রোজেন হয়। আর অ্যালকাইন কি হয়, CnH2n-2। এটা কার্বনের দ্বিগুণের থেকে 2 কমবে হাইড্রোজেন সংখ্যা। তাহলে তুমি নর্মালি এভাবে হিসাব করবা, তুমি হাইড্রোজেন আগে দেখবা 2 দিয়ে গুণ করবা কার্বন রে 2 দিয়ে গুণ করার পর যদি দেখো যে কার্বনের থেকে দ্বিগুণ হাইড্রোজেন আছে তাহলে অ্যালকিন, আর যদি দ্বিগুণের থেকে 2 বেশি আছে তাহলে অ্যালকেন, আর 2 কম থাকলে অ্যালকাইন। বুঝছো কিনা? তাহলে অ্যালকিন নরমালি H2n, মানে হাইড্রোজেন কার্বনের দ্বিগুণ থাকবে। বাট যদি দেখো 2n+2 আছে, মানে দ্বিগুণের থেকে 2 বেশি, তাহলে অ্যালকেন, আর দ্বিগুণের থেকে 2 কম তাহলে সেটা অ্যালকাইন। তাহলে এবার আমার একটু এটা বলো যে C7H12 এই যৌগটা কি? এই যৌগটা কি অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন? এটা একটু কমেন্টে বলে ফেলো তাড়াতাড়ি। C7H12 এই যৌগটা অ্যালকেন, অ্যালকিন না অ্যালকাইন? একটু তাড়াতাড়ি। C7H12। অ্যালকাইন, এই যে একজন বলছে অ্যালকাইন। ঠিক আছে, ঠিক আছে, তোমার মেইন টার্গেট তুমি আগে দেখবা 2 দিয়ে গুণ করবা, 2 দিয়ে গুণ করবা। ঠিক আছে, কার্বন সংখ্যারে 2 দিয়ে গুণ করবা। যদি দেখো এখানে 2 দিয়ে যদি আমরা গুণ করি, কার্বন আছে 7টা, 2 দিয়ে গুণ করলে 14টা হয়, বাট 14 থেকে আছে 12টা, মানে কি 2টা কম, তাহলে 2টা কম হলে অ্যালকাইন। যদি দ্বিগুণী থাকে তাহলে অ্যালকিন, আর 2টা যদি বেশি থাকে তাহলে অ্যালকেন। এটা গেল। এবার আসো অ্যালকাইল হ্যালাইড, যেটার আরেকটা নাম হ্যালো অ্যালকেন। এই অ্যালকাইল, এবার আসো অ্যালকাইলটা কি, অ্যালকাইলটা আর দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, তাহলে অ্যালকাইল আমাদের কি আর দিয়ে প্রকাশ করব। এটা কি হবে জানো, এটা CnH2n+1। বুঝছো কিনা? তার মানে হাইড্রোজেন সংখ্যা 2 গুণ করে কার্বনের দ্বিগুণের সাথে 1 যোগ। ঠিক আছে, তার মানে কার্বন যদি হয় 2টা তাহলে হাইড্রোজেন হবে 2 × 2 = 4 + 1 মানে 5। ঠিক আছে, কার্বন যদি হয় 3টা, হাইড্রোজেন হবে 3 × 2 = 6 + 1 7টা। তাহলে এটা হলো আমাদের অ্যালকাইল। বুঝছো, দ্বিগুণের সাথে 1 যোগ। তো এই অ্যালকাইল এখন ম্যাক্সিমাম যেগুলো আছে এগুলো অ্যালকাইলের সাথে কাহিনী। অ্যালকাইল হ্যালাইড বলছে। হ্যালাইড মানে কি, হ্যালাইড মানে হ্যালোজেনের যে আয়নগুলো আছে, মানে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 4টা এগুলো হলো হ্যালাইড আয়ন। ঠিক আছে, এগুলা যদি আয়নগুলো থাকে, মানে এগুলা যদি এদের সাথে থাকে, তাহলে অ্যালকাইল হ্যালাইড মানে এই যে আর এক্স। ঠিক আছে, এক্স মানে কিন্তু এই যে এগুলা, এক্স মানে আসলে এগুলা যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন দেখলাম, এগুলো সবগুলো আসলে এক্স, এক্স দিয়ে প্রকাশ করা। গতকালকে তোমাদের আমি বলছিলাম। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো একটা, এগুলারে সব সময় হ্যালোজেন বলে, হ্যালোজেন মানে এক্স। ঠিক আছে, তাহলে অ্যালকাইলের সাথে যদি একটা এক্স থাকে, মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যদি অ্যালকাইলের সাথে থাকে, আর এর সাথে থাকে, তাহলে সেটা অ্যালকাইল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন। ঠিক আছে, এবার আসলে অ্যালকোহল, ওই আর এর সাথে, অ্যালকাইলের সাথে যদি একটা OH থাকে তাহলে সেটা অ্যালকোহল। এই OH-টা হলো কার্যকরী মূলক, কার্যকরী মূলকটা মেইনলি লাস্টে আমাদের থাকে। ঠিক আছে, তাহলে অ্যালকোহলের যে OH আছে এটা হলো কার্যকরী মূলক। তারপর অ্যালডিহাইড মানে কি, আর এর সাথে যদি CHO থাকে, ঠিক আছে, তাহলে CHO এটা কিন্তু একটা অ্যালডিহাইড মূলক। কিটোন হলো কি, আর থাকবে, তারপর CO, তারপর আর, মানে RCOR। ঠিক আছে, এটা হলো আমার কি, কিটোন। তাহলে অ্যালকোহল, অ্যালকোহল হলো কি, আর এর সাথে যদি একটা OH থাকে তাহলে অ্যালকোহল, আর এর সাথে CHO থাকলে একটা অ্যালডিহাইড, আর এর সাথে দুই পাশে 2টা আর, আর মাঝখানে যদি CO থাকে তাহলে কিটোন। তারপর অ্যামিন কি, আর এর সাথে যদি NH2 থাকে, অ্যামিন মূলক হলো এই যে এটা, অ্যামিনো মূলক হলো কোনটা, NH2, এটা হলো অ্যামিনো মূলক। ঠিক আছে, তাহলে আর এর সাথে যদি একটা NH2 থাকে ওটা একটা অ্যামিন। আর অ্যাসিড কি, আর এর সাথে যদি একটা COOH থাকে তাহলে সেটা অ্যাসিড হয়। ঠিক আছে, তাহলে আর এর সাথে যদি COOH থাকবে তাহলে সেটা অ্যাসিড হবে। অ্যাস্টার কেমনে চিনবা,
আর সি ডাবল ও আর, তাহলে দেখো আর সি ও আর যদি থাকতো তাহলে সেটা কিটোন হইতো, বাট ও যদি দুইটা থাকে তাহলে সেটা অ্যাস্টার হয়। তাহলে কিটোন আর অ্যাস্টারের মধ্যে দেখছো পার্থক্যটা, জাস্ট একটা ও বেশি, ঠিক আছে। তাহলে আর সি ও আর এটা হলো আমার কি কিটোন, আর অ্যাস্টার হলো কি আর সি ডাবল ও আর, এটা হলো অ্যাস্টার। তারপর আসলে অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড আমরা কি দেখছিলাম, এই যে অ্যাসিড হলো কি আর সি ডাবল এইচ, তাহলে ওই আর সি ডাবল ও এইচটা বাদ দিয়ে একটা এনএইচ টু হয়ে যাবে, যেহেতু অ্যামাইড বলছে ওই যে অ্যামিনের একটা মূলক আসবে। তাহলে অ্যাসিড অ্যামাইড কি হইলো আর সি ও এনএইচ টু। যদি শুধু আর এনএইচ টু থাকতো তাহলে হয়তো অ্যামিন, যেহেতু সিও এনএইচ টু আছে তাহলে সিওটা ওই অ্যাসিড থেকে আসছে, মানে অ্যাসিড অ্যামাইড, বুঝছো। তারপরে অ্যানহাইড্রাইট, এটা হলো কি আর সিও, ঠিক আছে, এখানে দুই হবে, তারপর এখানে ও টু, এটা একটু জটিল, ঠিক আছে। তো আর সিও এটার সাথে একটু টু, তারপর এখানে ও টু, এটা হলো কি অ্যানহাইড্রাইট যৌগ, ঠিক আছে। এটা আমরা পরে যখন পড়াবো তোমার দেখাবো। তার অবশ্য সায়ানাইড বা নাইট্রাইট। সায়ানাইড মানে কি, আর এর সাথে যদি একটা সি এন হয়, সি তে ছায়া এন তে নাইট, সায়ানাইড। তাহলে আর এর সাথে যদি একটা সি এন থেকে সায়ানাইড, তাহলে এগুলো ম্যাক্সিমামই দেখতেছো যে আর থাকা লাগবে, আর এর সাথে শুধু কার্যকরী মূলকগুলো যুক্ত হয়ে যৌগগুলো তৈরি হইতেছে। আর এর সাথে ওইচ থাকলে অ্যালকোহল, আর এর সাথে সিএইচও থাকলে অ্যালডিহাইড, আর এর সাথে দুই পাশে দুইটা আর মাঝখানে সিও থাকলে কিটোন, আর এর সাথে এনএইচ টু থাকলে অ্যামিন, আর সি ডাবল ওইচ, আর এর সাথে সি ডাবল ওইচ থাকলে অ্যাসিড, আর সি ডাবল ও আর থাকলে অ্যাস্টার, আর সিও এনএইচ টু যদি থাকে তাহলে অ্যাসিড অ্যামাইড বা শুধু অ্যামাইড। অ্যানহাইড্রেট কি আর সিও থাকবে, আর এই পাশে একটা অক্সিজেন ও টু থাকবে, ঠিক আছে। তারপর নাইট্রাইল বা সায়ানাইড, সায়ানাইডও থাকতে পারে, সায়ানাইড দিয়ে কি আর সি এন, সিতে সায়া এনতে নাইট, এভাবে মনে রাখতে পারো। আর এর সাথে সিএন থাকলে সায়ানাইড, এটার আরেকটা নাম নাইট্রাইলও বলো। আর আইসোসায়ানাইড কোনটা, এটারই উল্টা, আর এর সাথে সিএন না থাকে এনসি থাকবে, ঠিক আছে, এনসি। যদি এনসি থাকে তাহলে আইসোসায়ানাইড, মনে করবা আইসো থাকলে উল্টা যায়, তাহলে সায়ানাইড মানে সিএন, আইসোসায়ানাইড মানে এনসি, উল্টা, ঠিক আছে। এটারে তাহলে ওটারে যদি নাইট্রাইল বলে তাহলে এটার আইসোনাইট্রাইলও বলবে। তাহলে এই মূলকগুলো তোমাদের একদম মনে রাখা লাগবে, এগুলা বুঝছো কিনা বলো। এগুলা এগুলা একটু মনে রাখা লাগবে, এগুলা বুঝছো কিনা বলো। এগুলা খাতায় তোমাদের দেখবে একটা বইয়ে বক্স আছে, ঠিক আছে, ওই বক্স থেকে এদের কার্যকরী মূলক কোনটা কোন কার্যকরী মূলক এটা একটু পড়ে নেবা। এতটুকু ঠিক আছে কিনা একটু বলো। এগুলা বই থেকে পড়া লাগবে বা খাতায় তুলো, যাই করো এগুলা মাস্ট জানা লাগবে, নাহলে পরে এগুলা পারবে না। একটু ক্লিয়ার কিনা বলো। আচ্ছা এবার দেখো, এই যে আমরা অ্যাসিড তোমাদের দেখাইলাম, অ্যাসিড আমরা কি দেখাইছিলাম, অ্যাসিড দেখাইছিলাম আর এর সাথে যদি কি সি ডাবল ও এইচ থাকে, এটা অ্যাসিড। অ্যাস্টার কি ছিল, আর এর সাথে যদি সিও এনএইচ টু, তারপর অ্যানহাইড্রাইট, অ্যানহাইড্রাইট দেখাইছিলাম কি আর সিও, এটা ব্র্যাকেট দিব, টু দিব আর ও দিব, ঠিক আছে, ও টু ই টু এটা, এইটা, তাহলে আর সিও ব্র্যাকেট দিয়ে টু ও টু, এটা অ্যানহাইড্রাইট। আর অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড এটা আমরা কি বলছিলাম আর, আচ্ছা এই যে উপরেরটা তো অ্যাসিড অ্যামাইড।
এটা হলো অ্যাসিড অ্যামাইড HCO আর অ্যাসিড এন আর এস্টার যদি বলে তাহলে এস্টার হলো এই যে এটা নিচেটা, এটা হলো এস্টার। এস্টার যদি বলে তাহলে RCOO, এটা হলো এস্টার। তাহলে এই যে অ্যাসিড অ্যামাইড অ্যানহাইড্রাইড আর এস্টার, এই তিনটা যে দেখতেছো, এই তিনটা কিন্তু আসলে এই অ্যাসিডের জাতক বলা হয়, ঠিক আছে? তাহলে অ্যাসিডের কি বলতেছি আমরা? অ্যাসিডের জাতক এই যে এই তিনটা আছে, এই যৌগ অ্যাসিডের জাতক। জাতক কি বলছিলাম? ওই যে আমি বলছিলাম যে হালকা একটু আমরা চেঞ্জ করে যদি ওই যৌগটা, তাহলে এই যে অ্যাসিডের দেখো COOH, এই COOH এর মধ্যে OH-টা বাদ দিয়া, এই OH-টা বাদ দিয়া যদি আমরা NH2 বসাই তাহলে অ্যামাইড পাই, ঠিক আছে? তারপরে এখানে দেখো যদি হাইড্রোজেনটা সরাই একটা R বসাই তাহলে আমরা এস্টার পাই, ঠিক আছে? আবার মাঝখানে একটু চেঞ্জ করে RCO, এটা যদি আমরা 2 দিয়ে দিই তাহলে ওর, মানে এই তিনটা যৌগ অ্যাসিডকে একটু পার্শিয়াল প্রতিস্থাপন করেই পাই, এই জন্য এগুলো বলে অ্যাসিডের জাতক। তাহলে MCকিউ আসতে পারে যে অ্যাসিডের জাতক কোনগুলা? তাহলে অ্যাসিড অ্যামাইড, এস্টার আর অ্যানহাইড্রাইড, এই তিনটারে বলে অ্যাসিডের জাতক, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি লিখি না, এটা হলো ইথার। ইথারের সংকেত কি জাস্ট মনে রাখো, অক্সিজেনের দুই পাশে দুইটা যদি আর থাকে তাহলে সেটারে বলে ইথার, ঠিক আছে? তাহলে অক্সিজেনের দুই পাশে দুইটা যদি আর থাকে তাহলে ইথার, আর CO এর দুই পাশে দুইটা আর থাকলে সেটা কিটন, আর COO এর দুই পাশে দুইটা আর থাকলে এস্টার। বুঝছো এই জিনিসগুলা? এস্টার ভুল লিখছেন, হ্যাঁ এখন একটু ঠিক করছি, এখন দেখো ঠিক আছে কিনা, এখন ঠিক আছে। এগুলা ক্লিয়ার কিনা জানাও। তো আমরা এরপরে আশা করি ক্লিয়ার। এরপরে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ দেখো, তো কার্বন আমরা তোমার যত সংকেতে দেখাইলাম, অ্যালকেন কিভাবে চিনবা, চিনবা, তাইলে এখানে মনে রাখবা যে সি যদি 1 থাকে, ঠিক আছে, যদি C1 থাকে তাহলে মিথ আসবে, শব্দমূলটা হলো আমার মিথ, ঠিক আছে? যদি C1 থাকে তাহলে হয় মিথ, মনে রাখবা। C2 থাকলে ইথ, 3 থাকলে প্রোপ, ঠিক আছে, 4 থাকলে বিউট, 5 থাকলে পেন্ট, 6 থাকলে হেক্স, 7 থাকলে হেপ্ট, 8 থাকলে অক্ট। এই 8টা তোমার গুরুত্বপূর্ণ, বাকিগুলা এমনি পড়বা, বাট এগুলো অতটা আসে না। তাহলে কার্বন যদি 1 থাকে তাহলে মিথ, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে দেখো, তাহলে এই যে অ্যালকেন, এখন তোমারে বললো অ্যালকেন যদি আমি 1 কার্বন বিশিষ্ট অ্যালকেন বানাইতে গেলে কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন দেওয়া লাগবে? অ্যালকেন মানে কি, এইচটা কি হবে 2n+2, মানে হাইড্রোজেনের দ্বিগুণের সাথে 2 যোগ, এই কার্বনের দ্বিগুণের সাথে 2 যোগ। কার্বন যদি একটা থাকে তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে? 4টা না? কারণ 1 এর সাথে 2 গুণ করলে 2 + 2 4, তাহলে এই যে CH4। তো এটা একটা অ্যালকেন, তোমরা এটা প্রাথমিক ধাপে বুঝবে এটা একটা অ্যালকেন, কেন? কারণ হাইড্রোজেন দ্বিগুণের সাথে 2 বেশি আছে, এই জন্য এটা একটা অ্যালকেন। আর কার্বন 1, তো কার্বন 1 থাকলে কি মিথ হয়, তার মানে মিথ, আর অ্যালকেনের N, তার মানে এটা একটা মিথেন, ঠিক আছে? এটা তাহলে কি মিথেন। এবার কার্বন যদি আমি 2টা দিই তাহলে হাইড্রোজেন কয়টা হবে অ্যালকেন বানাইতে গেলে? দ্বিগুণের সাথে 2 যোগ, মানে 2 দুগুণ 4 + 2 6, তাহলে এটা হলো আমার একটা অ্যালকেন, কারণ হাইড্রোজেন দ্বিগুণের থেকে 2 বেশি আছে, এই জন্য অ্যালকেন। কার্বন 2 আছে তার মানে ইথ আসবে, তার মানে ইথেন, বুঝছো কিনা? তারপর C3H8, C4H10, C5H12, C6H14, C7H16। তাহলে এগুলা কি হবে? এটা আমার তাহলে কি মিথেন, এটা আমার কি ইথেন, এটা কি কার্বন 3টা মানে কি প্রোপেন, এটা আমার কি বিউটেন।
এটা পেন্টেন, ঠিক আছে, এটা হেক্সেন, এটা হেপটেন, ঠিক আছে। অ্যালকেনের জন্য এন আসতেছে, আর এই যে শব্দমূলগুলো তোমাদের এখান থেকে পড়া লাগবে, ঠিক আছে। তারপর এবার আসো, এবার যদি অ্যালকিন বানাতে চাই তাহলে কার্বন একটা, ঠিক আছে। আচ্ছা, এখন এই এক কার্বন বিশিষ্ট কোনো অ্যালকিন আসলে হয় না, ঠিক আছে, কারণ এক কার্বন বিশিষ্ট অ্যালকিন তুমি বানাতে গেলে তুমি সূত্র কি জানো? তুমি জানো CnH2n প্লাস 2, অ্যালকেনের সূত্র জানো CnH2n, অ্যালকাইনের সূত্র জানো CnH2n মাইনাস 2। এখন তুমি অ্যালকেনের সূত্র জানো হাইড্রোজেনের সংখ্যা অবশ্যই কার্বনের দ্বিগুণ হবে, তাহলে এখানে CH2 হওয়া লাগতো, তাই না? তাহলে এটা এক কার্বন বিশিষ্ট কি হইতো? মিথিন হইতো। বাট বাস্তবে এটা হয় না, কেন? এটার কারণ তোমরা কি কেউ বলতে পারবা? দেখো, কার্বনের হাত 4টা, তার মানে তার 4 হাতে 4টা জিনিস থাকা লাগবে। বাট আমি যদি এক কার্বন বিশিষ্ট অ্যালকিন বানাইতে যাই, তাহলে কার্বন আমার সূত্র মতে 2টা দেওয়া লাগতো, হাইড্রোজেন আমার 2টা দেওয়া লাগতেছে। বাট কার্বনের হাত তো 4টা, তো আমি 2টা হাইড্রোজেন দিয়ে তো 2টা হাত তো ফাঁকা থাকতেছে, তাহলে ফাঁকা অবস্থায় সে তো যৌগ গঠন করবে না। এই জন্য আসলে এটা গঠিত হয় না, ঠিক আছে। এটা আসলে CH2 গঠন করা হয় না, মানে আমি এক কার্বনের কোনো অ্যালকিন আমরা এই জন্য পাইতেছি না। বিষয়টা ক্লিয়ার কিনা বলো? এক কার্বন বিশিষ্ট অ্যালকিন আমরা কেন পাইতেছি না? এক কার্বন বিশিষ্ট অ্যালকাইনও পাবো না, কারণ কেবলমাত্র এক কার্বন বিশিষ্ট অ্যালকেনেই হাইড্রোজেন 4টা থাকতেছে, যেটা কার্বনের 4 হাত পূরণ করতেছে। বাট অ্যালকাইনে হাইড্রোজেন কম থাকতেছে, যেটা হাত পূরণ করতে পারতেছে না। বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। তাহলে আমি কি, অবশ্যই আমার 2 কার্বন বিশিষ্ট বলা লাগবে, তাহলে অ্যালকাইনে আমার 2 কার্বন বিশিষ্ট কি হবে? তাহলে 2 কার্বন বিশিষ্ট আমি চলে যাই 2 কার্বন বিশিষ্ট C2, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? দ্বিগুণ। অ্যালকিন মানে কি এইচ কি হয়? 2n, মানে সি যদি 2 হয় তাহলে হাইড্রোজেন কত হবে? 4। তারপর C3 হলে হাইড্রোজেন 6, C4 H8, C5 H10, C6 H12, ঠিক আছে। তাহলে এগুলার এখন নাম কি হবে কও দেখি? তাহলে এটা 2 কার্বন বিশিষ্ট মানে কি? ইথ। 2 কার্বন মানে ইথ, আর অ্যালকিনের ইন মানে কি? ইথিন, ঠিক আছে। এটা আমার কি? প্রোপিন, 3 কার্বন বিশিষ্ট প্রোপিন, ওটাতে এন ছিল, এটাতে ইন হবে। এটা আমার কি? বিউটিন। এটা আমার কি? পেন্টিন। এটা আমার হেক্সিন, ঠিক আছে। ক্লিয়ার কিনা একটু বলো, বুঝতেছো কিনা? এবার দেখো, আমি অ্যালকাইন বানাতে চাই, তাহলে অ্যালকাইনে ওইরকম 2 কার্বন, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? কার্বন যদি 2টা হয়, হাইড্রোজেন দ্বিগুণের থেকে 2 কম, মানে 2 দুগুণ 4 মাইনাস 2 মানে 2, C2H2। তারপর সি যদি 3 হয়, হাইড্রোজেন 3 দুগুণ 6 মাইনাস 2 মানে 4। সি যদি 4 হয়, 4 দুগুণ 8 মাইনাস 2 মানে H6। সি যদি 5 হয়, তাহলে হাইড্রোজেন 5 দুগুণ 10 মাইনাস 2 মানে 8। 6 6 দুগুণ 12 10। এটা বুঝছো কিনা? তাহলে এটারে কি বলবো আমরা? এটারে বলবো ইথাইন। অ্যালকাইন এই জন্য আইন আসবে, ইথাইন। এটা হলো কি? প্রোপাইন। প্রোপাইন। এটা হলো কি? বিউটাইন। বিউটাইন। এটা হলো আমার পেন্টাইন। এটা আমার হেক্সাইন, ঠিক আছে। তো এইটার মধ্যে এই যে আমরা কি লিখলাম? C2H4, ইথিন বলছিলাম। তো ইথিনের আরেকটা নাম হলো ইথিলিন, যেটা আমরা পলিথিনে তোমাদের দেখাইলাম, ইথিলিন, ঠিক আছে। এটারে ইথিলিনও বলে। আর আরেকটা এই যে C2H2, আমরা কি লিখছিলাম? এই যে CH ট্রিপল বন্ড CH, তাই না? এটা মানে কি? যে C2H2 তো, তাহলে এটারে আমরা এখানে ইথাইন বলছি, বাট ওখানে আমরা অ্যাসিটিলিনও বলছিলাম, তাই না? ইথাইন বা অ্যাসিটিলিন। এখন তোমরা কি জানো কত? অ্যালকেনের কি হয়? কার্বন কার্বন একক বন্ধন, তাই না? অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকেনে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর অ্যালকাইনে কার্বন কার্বন 3 বন্ধন হয়। তাহলে এগুলার আমি যদি একটু ই ফর্মে লিখি,
এই যে আমি আমি মনে করি যে ইথেনটা আমি লিখবো, তাহলে ইথেন আমি কেমনে লিখবো কত? এই যে ইথেনটা, এই ইথেন দেখো, ইথেন কার্বন আমার দুইটা, তাহলে এই একটা কার্বন দিলাম, এই একটা কার্বন দিলাম। যেহেতু ইথেন একটা অ্যালকেন, তার মানে এর কোনো দ্বিবন্ধন নাই, তাহলে এর বাকি হাতগুলা আমি হাইড্রোজেন দিয়ে পূরণ করব। যেমন এই কার্বনের তো এক হাত এই পাশে আছে, আর থাকে 3 হাত, তার মানে CH3 এর 3টা হাইড্রোজেন, এই হলো 3টা হাইড্রোজেন, বুঝছো? তারপর আমি তোমার মনে করো যে কি পেন্টেন আঁকাবো। তো পেন্টেন আঁকাইতে গেলে আমি কার্বন 1 2 3 4 5, 5টা কার্বন দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে পেন্টেন আঁকাইতে গেলে আমি কি 5টা কার্বন দিয়ে দিলাম। এখন আমার হাইড্রোজেন দিয়ে পূরণ করতে হবে, তাহলে এই লাস্টের কার্বনের দেখো 3 হাত ফাঁকা, কারণ এক পাশে সে অপর কার্বনের সাথে যুক্ত, তাহলে তার 3 হাত ফাঁকা, এই জন্য 3টা হাইড্রোজেন দিলাম। এবার এই কার্বনের দেখো কয় হাত ফাঁকা, এই কার্বনের এই পাশে একটা বন্ধন, এই পাশে একটা বন্ধন, মানে 2 হাত ফাঁকা, তার মানে এখানে H2 হবে। তারপর এখানেও দেখবা H2 হবে, এখানেও H2, আর এই কার্বনে দেখো 3 হাত ফাঁকা, মানে CH3। তার মানে এই অ্যালকেনে ফার্স্টেরটা আর লাস্টেরটা এই কার্বনে 3টা করে হাইড্রোজেন থাকে, আর মাঝখানে গুলো 2টা করে হাইড্রোজেন থাকে। গুণে দেখো হাইড্রোজেন কয়টা পাবা, হাইড্রোজেন কিন্তু 12টাই পাবা, ঠিক আছে? তাহলে অ্যালকেন এরকম। আর আমি যদি অ্যালকিন আঁকাই, যেমন মনে করো যে প্রোপিন, তাহলে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, এটা হলো 3টা কার্বন। প্রোপিন বলছে না, প্রোপিন মানে কি, অ্যালকিন মানে দ্বিবন্ধন থাকবে, তাহলে যে কোনো একটা কার্বনে দ্বিবন্ধন দাও। তাহলে এই কার্বন কার্বনে আমি দ্বিবন্ধন দিয়ে দিলাম। তো এই একটা দ্বিবন্ধন দিচ্ছে, এখন বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করো। তাহলে এর তো 3 হাত ফাঁকা, তাহলে এর 3টা হাইড্রোজেন। এর কয়টা হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা, তাহলে একটা হাইড্রোজেন। এরও কয়টা হাত ফাঁকা, এর 2টা হাত ফাঁকা, তার মানে 2টা হাইড্রোজেন। তাহলে দেখো হাইড্রোজেন 2 আর 1 3, আর 3 6, তাহলে C3H6, তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে? তাহলে যে প্রোপিন বিউটিন পেন্টিন হেক্সিন যাই বলো, এগুলো প্রত্যেকটার মধ্যে একটা করে দ্বিবন্ধন। এখন দ্বিবন্ধন কত নাম্বার কার্বনে তুমি দিবা, এটার জন্য পেন্ট মানে একটা নাম্বার দেওয়া লাগতো, বাট নাম্বার যেহেতু নাই, তুমি প্রথম কার্বনেই দিবা। এরপরে নামকরণ আরো জটিল আছে, ওই ক্ষেত্রে আমরা তখন বলবো। বাট এখানে মনে রাখবা যে কোনো একটা কার্বন কার্বনে দ্বিবন্ধন দিয়ে বাকিগুলো তুমি হাইড্রোজেন হাত পূরণ করবা 4 হাত দেখে। এই অ্যালকাইন বললে একই, সাপোজ 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন কি প্রোপাইন, তাহলে কার্বন প্রোপাইন বলছে 3টা কার্বন এখানে দিয়ে দিছো। তো প্রোপাইনের কারণে কি 3 হাত দেওয়া লাগবে, তাহলে যে কোনো একটা কার্বনের মধ্যে 3 হাত দিয়ে দিছো। তুমি এটা কিন্তু এই পাশেও দিতে পারতা, বাট এক জায়গাতেই দিবা, ঠিক আছে? তো এই 3টা দিলাম, এখন বাকি হাত হাইড্রোজেন দিয়ে পূরণ। তো এই কার্বনের তো এই পাশে 3টা হাত পূরণ, তাহলে একটা হাইড্রোজেন। এই কার্বনের দেখো 4টা হাতই পূরণ হয়ে গেছে, ফলে এখানে কোনো হাইড্রোজেন আসবে না। আর এই কার্বনে দেখো 3টা হাত আছে, তার মানে CH3, তাহলে এই যে দেখো হাইড্রোজেন 3টা আর একে 4টা হয়েছে, তাহলে C3H4, তার মানে এটা আমার কি প্রোপাইন। বুঝছো নাকি? এই বিষয়গুলা লাস্টের বিষয়গুলা ক্লিয়ার কিনা বলো, এরকম লম্বা যৌগগুলা তাহলে লিখতে পারবো তো? এই লম্বা বড় বড় যৌগ কেমনে লেখে এটা বুঝছো তো? যা বললাম ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা, এই যে জি বলছো ক্লিয়ার, তাহলে এবার আসো এই ছকটার দিকে আমরা একটু তাকাই। একটা জিনিস বুঝতেছি না, আমাদের এই যে গ্রুপটা আছে অর্গানিক ডান, এখানে 27 জন আমরা মেম্বার আছি, বাট এখানে মেম্বার হুটহাট করে, আমি তো অ্যাপ্রুভ না করলে বাড়ার কথা না, বাট তাও মেম্বার আজকে যায় দেখি যে 46টা মেম্বার হয়ে আছে। এখন বাকিগুলো অ্যাপ্রুভ পাইলো কেমনে এটা? কোনো কি সেটিং মেটিং এ ভুল আছে? প্রাইভেট গ্রুপে এইভাবে যে কেউ জয়েন হলে তো সমস্যা। ক্লিয়ার তো তোমরা?
বাইরের অনেকেও দেখি ক্লাস করতেছে। এই চেক দিতে হবে। আচ্ছা ক্লিয়ার। তো এবার নেক্সটে আসো। দেখো আমরা তোমাদের এখানে কার্যকরী মূলকগুলো আমরা দেখাইলাম, ঠিক আছে। এখন কোনো একটা যৌগ যখন আমরা বড় যৌগগুলো আঁকাবো, তখন এক কথায় এখানে দেখো কার্যকরী মূলকগুলো আমি লিখছি। এখানে কোনো একটা যৌগে একসাথে 2-3টা কার্যকরী মূলক থাকতে পারে। আমরা তোমাদের বলছি যে একটা কার্যকরী মূলক কি ডিটারমাইন করে, যে যৌগটা আসলে কি, এর রাসায়নিক ধর্ম কেমন, বা যৌগটা আসলে কি, এটা কে ডিটারমাইন করে? যৌগটার কার্যকরী মূলক। তাহলে কোনো একটা যৌগে একাধিক কার্যকরী মূলক থাকতে পারে। দেখো অ্যাসিড মূলকও আছে, আবার অ্যালকোহল যে OH আছে, OHও আছে, আবার দেখবা যে অ্যাসিড COOH আছে। একটা যৌগের মধ্যে 2টা মূলক আছে। তাহলে এই 2টা মূলক যদি থাকে, তাহলে যৌগটা আসলে কি? কারণ সে তো হয় অ্যাসিড হবে, নয় অ্যালকোহল হবে। কারণ তার ধর্ম তো 2 ধরনের হইতে পারবে না, তাই না? সে হয় অ্যাসিড হবে, নয় অ্যালকোহল হবে। এখন কোনটা যৌগ? তার মানে 2টা যে কার্যকরী মূলক, যে কোনো একটা তার মেন মূলক হিসেবে কাজ করবে, আর আরেকটা আমার পার্শ্ব শিকল হিসেবে কাজ করবে। তাহলে এইটা কোনটার উপর ডিপেন্ড করে? এটা হলো এই ছকটা, তোমরা একটু দেখবা। এই ছকের মধ্যে যে উপরে থাকবে তার প্রায়োরিটি বেশি, ঠিক আছে, সে প্রধান কার্যকরী মূলক হিসেবে কাজ করবে। দেখো আমি তোমাদের একটু বলতেছি কেমনে। সবার প্রথমে দেখো যে এই অ্যাসিড আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, ঠিক আছে। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড, কোনো একটা যৌগে যদি 4-5টা কার্যকরী মূলকও থাকে, সেখানে যদি কার্বক্সিলিক অ্যাসিড থাকে, তার মানে এই যৌগটার প্রধান কার্যকরী মূলক, এক কথায় কার্যকরী মূলক থাকবে এই অ্যাসিডটা, ঠিক আছে। তাহলে এটা সিরিয়াল তোমার মনে রাখা লাগবে। তোমাদের MCQ এমন ভাবে আসতে পারে যে কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রমে, মানে কে প্রথমে আছে, বা অগ্রগণ্য কার বেশি অগ্রগণ্য, তাহলে সেই ক্ষেত্রে প্রথমে যে থাকবে সে। এইটা তোমাদের MCQ এইভাবে আসতে পারে, অথবা তোমার একটা নামকরণ দিয়ে দিতে পারে। সেটা তোমার কিন্তু প্রয়োগ করা লাগবে, যে কোনটা আগে আছে সেটারে তুমি কি কার্যকরী মূলক ধরবা, বাকিগুলারে পার্শ্ব শিকল ধরে যোগের নামকরণ করবা। তো নামকরণে তো এখন আমরা যাইনি, আমরা তোমাদের ছোটখাটো গুলো পড়াইলাম। শুধু এই ছকটাতে মনে রাখো যে উপরে কে আছে, এটা একটু মাথায় রাখবা। পরে যখন আমি বলবো তখন যেন তোমরা এটা ধরতে পারো। তাহলে প্রথমে মনে রাখবা কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে কোনো একটা যোগে কার্বক্সিলিক অ্যাসিড থাকলে তার প্রায়োরিটি, মানে সে মেইন কার্যকরী মূলক, ঠিক আছে। প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড, প্রথমে আমরা মেইনলি অ্যাসিডগুলোই দেখাবো, আর ক্ষারগুলো লাস্টের দিকে। দেখো প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে দেখো সালফোনিক অ্যাসিড, তারপরে অ্যাসিড হ্যালাইড, তারপরে অ্যাসিড অ্যামাইড। তার মানে এই চারটা আমরা দেখতেছি যে এরা কিন্তু কি মেইনলি অ্যাসিডের জাতক বলা যেতেছে, তাই না, বা অ্যাসিড টাইপের। তাহলে প্রথমটা হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড COOH, 2 নাম্বারটা দেখো সালফোনিক অ্যাসিড SO3H, 3 নাম্বারটা থাকে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড মানে কি CO আর সাথে একটা X, মানে ওই যে হ্যালোজেন থাকবে, এটা হলো অ্যাসিড হ্যালাইড। আমরা আগে তোমাদের পড়াইছিলাম অ্যালকাইল হ্যালাইড, মানে আর এর সাথে অ্যালকাইল মূলকের সাথে একটা X থাকলে অ্যালকাইল হ্যালাইড, আর সিওর সাথে একটা X থাকলে অ্যাসিড হ্যালাইড, CO মানে অ্যাসিড, আর সিওর সাথে একটা NH2 থাকলে অ্যাসিড অ্যামাইড আমরা বলছিলাম। তাহলে দেখো এই চারটা অ্যাসিড টাইপের মধ্যে এই যে NH2 মানে অ্যামিন মূলকটা, এটা একটা ক্ষার টাইপের। NH2 বা NH3 হলো ক্ষার টাইপের। যেহেতু এই চারটা অ্যাসিডের মধ্যে এই ক্ষার টাইপেরও একটা অ্যাসিড আছে, এই জন্য এটা আমরা লাস্টে দিচ্ছি, কারণ আমাদের মেইন অ্যাসিডগুলোর উপরে দিব, বাকিগুলো লাস্টে দেবো। তাহলে তোমরা এমনি মনে রাখবা যে প্রথমটা হলো কার্বক্সিলিক অ্যালডিহাইড। তোমাদের যেখানে যেখানে বলা হবে সেখানে সেখানে তোমার কিটোনের নামটা উচ্চারণ করতে হবে, কারণ অ্যালডিহাইড আর কিটোন অনেক সিমিলার। কেন আমরা বুঝে দিচ্ছি, দেখো এই যে CO, এটারে আমরা কি মূলক বলতেছি? এটারে আমরা কার্বনিল মূলক, ঠিক আছে। একটু মনে রাখবা, একটু লেখা নাও। এই সিওটারে আমরা কার্বনিল মূলক বলতেছি, ঠিক আছে। এই সিওর এক পাশে যদি একটা আর থাকে, আরেক পাশে যদি একটা এইচ থাকে, তাহলে যৌগটা অ্যালডিহাইড হয়, ঠিক আছে। আর এই সিওর দুই পাশেই যদি 2টা আর থাকে, তাহলে সেটারে কিটোন বলে। কি বললাম কও? সিও একটা কি কার্বনিল মূলক, তাহলে সিও একটা কার্বনিল মূলক। সিওর এক পাশে একটা আর থাকা লাগবে, এক পাশে একটা আর থাকার পর আরেক পাশে যদি একটা হাইড্রোজেন থাকে, তাহলে সেটা হয় অ্যালডিহাইড। অ্যালডিহাইড। আর এক পাশে একটা আর থাকার পর আরেক পাশে যদি একটা আর থাকে, তাহলে সেটা হয় কিটোন, ঠিক আছে। অ্যালডিহাইড আমরা পড়ছিলাম না, এই যে CH ও সঙ্গে ছিল। তাহলে দেখো CH, এই যে O, তো CHটা CHOটা আমরা এমনি না লিখে আমরা কেমনে লিখবো? সি উপরে O দেবো, একটা H দেবো, এমনি লিখবো, ঠিক আছে। তাহলে CHOটা আমরা এমনি দেবো, সি এর উপর ডাবল বন্ড দিয়ে একটা O দিব, তার পাশে আমরা একটা হাইড্রোজেন দেবো, এটা হলো CO। তাহলে COH, ঠিক আছে। তাহলে সিওর এক পাশে একটা আর এক পাশে একটা হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড, আর দুই পাশে আর থাকলে কিটোন। তাহলে এই অ্যালডিহাইড আর কিটোন দুইটার মধ্যে আমি কি পাইতেছি কত? এই CO মূলকটা পাইতেছি না? CO মূলকটা দুইটার মধ্যে পাইতেছি, তার মানে এই দুইটাই কার্বনিল মূলক। তাহলে কার্বনিল মূলক যুক্ত যৌগ কে কে আছে আমার? এই অ্যালডিহাইড আর কিটোন।
তাহলে এমসিকিউ যদি বলে যে কার্বনিল মূলক কার কার মধ্যে আছে, তাহলে অ্যালডিহাইড আর কিটোনে কিন্তু কি কার্বনিল মূলক আমার আছে, বুঝছো? কার্বনিল মূলক আমার এই দুইটার মধ্যে আছে, এই জন্য অ্যালডিহাইড বলার পরই আমরা কিটোন মেনলি বলি। তাহলে এরপরে 6 নাম্বার আছে অ্যালডিহাইড, তারপর আছে কিটোন, তারপর আছে অ্যালকোহল, অ্যালকোহল ওইস। ঠিক আছে, তাহলে আবার আমি বলতেছি, প্রথম চারটা প্রায় অ্যাসিড টাইপের, মানে একটা কার্বক্সিলিক অ্যাসিড, তারপরে সালফোনিক অ্যাসিড, তারপরে অ্যাসিড হ্যালাইড, তারপরে অ্যাসিড অ্যামাইড। ঠিক আছে, চারটা গেল। 5 নম্বরে আমার সায়ানাইড। 6 7 অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইডের পর কিটোন বলাই লাগবে। 6 অ্যালডিহাইড, 7 কিটোন, 8 অ্যালকোহল, শেষ। ঠিক আছে, এরপরে দেখো একটা আছে অ্যামিন, থায়োল ওগুলা বাদ আসে না। এরপরে অ্যামিন, এই যে অ্যামিন একটা ক্ষার টাইপের জন্য লাস্টে দিছি। তারপর মনে রাখবা যে 231, 231 দিয়ে কি 2 দিয়ে আমার দ্বিবন্ধন, দ্বিবন্ধন কার থাকে অ্যালকিনে। তারপর 3 দিয়ে আমার কি অ্যালকাইন, 3 বন্ধন, এটাই যে অ্যালকাইন। আর 1 দিয়ে অ্যালকেন, এই যে এটা। ঠিক আছে, তার মানে অ্যালকিন, তারপর অ্যালকাইন, তারপর অ্যালকেন। তার মানে কোনো একটা যোগে যদি 2 বন্ধনও থাকে, 3 বন্ধনও থাকে, তাহলে প্রায়োরিটি কে পাবে? 2 বন্ধন বেশি প্রায়োরিটি পাবে। ঠিক আছে, তো এটার সিরিয়ালটা 231 দিয়ে মনে রাখবা। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, তারপর শেষ, এই 5টা শেষ। তারপরে অ্যালডিহাইড কিটোন অ্যালকোহল, শেষ। তারপরে দিবা অ্যামিন, তারপর দিবা 231। এটা ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, ক্লিয়ার বলছো। তাহলে ওভারঅল আজকে যতটুকু বুঝাইলাম এগুলা আশা করি তোমরা বুঝছো, এগুলা বুঝছো। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস আমরা একটু তোমাদের একটু মজাদার একটা জিনিস দেখাই, এই এই জিনিসগুলো তোমাদের অনেক সহজ লাগবে। দেখো, কি ব্যাপার? হ্যাঁ, তাইলে এবার দেখো, এখন আমি কিছু কিছু জিনিস তোমাদের দেখাই। দেখো, এগুলারে কি বলে? এগুলারে বলে বন্ড লাইন স্ট্রাকচার। ঠিক আছে, বন্ড লাইন স্ট্রাকচার। তাহলে দেখো, এগুলা তোমাদের, তোমরা শুধু বলতে থাকবা, আমি জিজ্ঞাসা করবো, তোমরা শুধু বলতে থাকবা। তাহলে প্রথমে এটা আসো, এই যে বন্ড লাইন স্ট্রাকচার, এটা হলো প্রথমে, এটা একটা যৌগ। এই যৌগটা কি তোমাদের একটু বলা লাগবে। ঠিক আছে, দেখো এই যৌগটা কি। আমরা এই জায়গাতে মেইনলি যে কোনাগুলো আছে, কোনা, কোনাকে আমরা কার্বন বলবো। কোনা সমান কি? কোনা হলো কার্বন। ঠিক আছে, আর কার্বনের আমার কি থাকবে? 4 হাত থাকবে, 4 হাত থাকে। ঠিক আছে, এই কার্বনে 4 হাত থাকবে, হাতগুলো আমরা কি দিয়ে পূরণ করব? হাইড্রোজেন দিয়ে পূরণ করব। ঠিক আছে, তাহলে এই যৌগের মধ্যে একবারে আসো, যে এই যৌগে আমরা দেখতেছি কার্বনের কোনা কয়টা, এখানে আমার বলো। এখানে কার্বনের কোনা কয়টা আছে? এই একটা কোনা, দুইটা কোনা, তিনটা কোনা, চারটা কোনা, পাঁচটা কোনা, 6টা কোনা। তার মানে এই 6টা কোনাতে আসলে কি আছে? 6টা কার্বন আছে। ঠিক আছে, এই 6টা কোনাতে আমার কি আছে? 6টা কার্বন আছে। তো এই 6টা কার্বন, আর এই বন্ধনগুলো সবকটা একক বন্ধন, ফলে এই 6টা কার্বন আছে। এখন অতিরিক্ত হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করো। তাহলে এই কার্বনের কি এই পাশে 2টা হাত গেছে, আর 2টা হাত থাকে, তার মানে 2টা হাইড্রোজেন। এই কার্বনের 2টা হাইড্রোজেন, এই কার্বনের 2টা হাইড্রোজেন, এই কার্বনের 2টা হাইড্রোজেন, অ্যাড 2টা, অ্যাড 2টা। তাহলে দেখো, তাহলে কি C6H আমার কত? 12। তাহলে এটা আমি কি বলতে পারি? C6H12, তাই তো? C6H12। তাহলে এই যোগটার নাম কি? কার্বন দেখো 6টা, কার্বন 6 মানে কি? হেক্স, তাই না? আর দেখো, এগুলো সবগুলো একক বন্ধন। একক বন্ধন হইলে কি হয়? অ্যালকেন না? অন্য কোনো তো কার্যকরী মূলক নেই। তাহলে এটা হলো হেক্সেন।
বাট ওই যৌগটা একটা চক্র না, এই জন্য এটারে আমরা বলবো সাইক্লোহেক্সেন। বুঝছো কিনা? তাহলে এটা আমার কি সাইক্লোহেক্সেন, এটা বুঝছো কিনা বলো। কোনাগুলা দেখে আমি কার্বন দেখছি, কার্বন কোনা আছে 6টা, মানে কার্বন 6টা। আর যেহেতু কোনো দ্বিবন্ধন নাই, মানে একক বন্ধন, অন্য কোনো কার্যকরী মূলকও নাই, তাহলে একক বন্ধন মানে কি অ্যালকেন, আর 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি হেক্সেন। বাট যৌগটা তো একটা চক্র, এই জন্য সাইক্লো, সাইক্লো মানে চক্র, এই জন্য আমি সাইক্লোহেক্সেন বলছি। তাহলে এটা যদি বোঝো, এবার আমার বলো যে এই যৌগটা কি, এটা একটু তোমরা বলো। এখানে কয়টা কোণা আছে, এই যৌগতে কয়টা কোণা আছে, এই যৌগটার নাম কি হবে? এই যে 4 কোণা, এই যে বলে তো দিলাম, চতুর্ভুজ যে আছে, এই চতুর্ভুজটার নাম কি তাহলে কি হবে কও দেখি? বলো এই যৌগটার নাম কি হবে? দেখো এখানে কোণা আছে কয়টা, 4টা, তাহলে কার্বন 4, 4 কার্বন বিশিষ্ট, এখানে কোনো দ্বিবন্ধন আছে নাই, এক বন্ধন সব, তাহলে কি অ্যালকেন। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি হয়, বিউটেন না, বিউটেন। বাট যৌগটা আমার কি সাইক্লো, মানে কি চক্র, তাহলে সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন। তাহলে এখন আমি তোমারে বলি, দেখো আমাদের নরমাল বিউটেনে কি ছিল, তাহলে এই যৌগটার সংকেত কি হবে, C6H8, তাই না? কারণ এখানে আমার হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, তার মানে C6H আমার 8, দেখো। কিন্তু C6H8 এটা একটা কি, এটা একটা অ্যালকিন না, আমি তোমার কি বলছিলাম, C6 না, সরি C4। তাহলে C4H8 এই যৌগটা দ্বারা কি গঠন হয়, তোমাদের আমি বলছিলাম C4H8, দেখো হাইড্রোজেন সংখ্যা কি কার্বনের দ্বিগুণ আছে, তার মানে অ্যালকিন, 4 কার্বন বিশিষ্ট অ্যালকিন কি বিউটিন, তাহলে যৌগটা একটা বিউটিন হবে না। বাট এই বিউটেনটা আমরা দেখো সাইক্লোবিউটেন হইলো, তাহলে আসলে ঘটনাটা কি হইলো দেখো, নর্মাল বিউটেন বা অ্যালকেন যখন সাইক্লো হয়ে যাবে তার মধ্যে 2টা হাইড্রোজেন কম হয়ে যায়, মানে সে অ্যালকিনের মতো হয়ে যায়। কথাটা বুঝছো কিনা? তার মানে নর্মাল যে বিউটেন বা নর্মাল যে অ্যালকেন, নর্মাল অ্যালকেনকে যখন আমি সাইক্লো বানাই দেবো, তখন তার মধ্যে 2টা হাইড্রোজেন কমে যাবে। তার মানে আমার পেন্টেন, পেন্টেনের সংকেত কি, পেন্টেন, পেন্টেনের হলো C5, আর হাইড্রোজেন কয়টা, 5×10 + 2 মানে 12, তাহলে এটা হলো পেন্টেন। বাট আমি যদি সাইক্লোপেন্টেন বানাই, তাহলে আমার কি হয়ে যাবে, 2টা হাইড্রোজেন কমে যাবে, 2টা হাইড্রোজেন কমে যাবে, কি হবে C5H10, বুঝছো কিনা? তার মানে যৌগটা হবে পেন্টেন, মানে 5 কার্বন, তাহলে এই যে 5টা কোণা, এটা তো 6 কোণা হয়ে গেল, তাহলে 5টা কোণা থাকবে জাস্ট। এই যে এরকম 5টা কোণা হয়ে গেল, ঠিক আছে। এবার তোমার আমি দেখাইতেছি, এবার দেখো এই যৌগটা কি এবার বলো। দেখো এবার কিন্তু আমি দ্বিবন্ধন দিয়ে দিছি, ঠিক আছে। তাহলে এই দ্বিবন্ধন মানে কি, দেখো এই 4টা কার্বন আছে, 4 কোণায়, ঠিক আছে, 4 কোণায় 4টা কার্বন মানে কি বিউট, বাট এটা দ্বিবন্ধন আছে মানে অ্যালকিন, তার মানে কি সাইক্লোবিউটিন, ঠিক আছে। তার মানে যৌগটা কি হবে, সাইক্লোবিউটিন। তাহলে এখানে দেখো এই যে কার্বন, 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 ঠিক আছে। বাট এখানে দ্বিবন্ধন দিছি আমি, এখানে দ্বিবন্ধন দিছি, ফলে এই কার্বনের হাত কয়টা আছে দেখো তো, এই কার্বনের এই পাশে একটা হাত গেছে, এই পাশে 2টা হাত গেছে, 3টা হাত গেছে, ফলে একটা হাইড্রোজেন। এই কার্বনের 3 হাত, ফলে এরও একটা হাইড্রোজেন, এরও একটা হাইড্রোজেন, এরও একটা হাইড্রোজেন, ফলে যৌগটা আমার কি হয়ে গেল, C4H4, ঠিক আছে। তাহলে C4H4 হয়ে গেছে যৌগটা, ঠিক আছে। তাইলে তোমার যদি এখানে আমি 2টা দ্বিবন্ধন না দিতাম, দেখো সাপোজ একটা দ্বিবন্ধন, কারণ আমরা তোমাদের বিউটেন বলছি বা বিউটিন বলছি বা বিউটাইন বলছি, এগুলাতে আমরা মেনলি বিউটিন তো দ্বিবন্ধন থাকবে কিন্তু একটা দ্বিবন্ধন থাকবে, তাই না।
তাহলে এটা যেহেতু দুইটা দ্বিবন্ধন আছে তার মানে এই যৌগটার সংকেত কি C4H4 হয়ে যাবে, ঠিক আছে, C4H4 হয়ে যাবে। আর এখানে যদি আমি একটা দ্বিবন্ধন দিতাম, একটা দ্বিবন্ধন দিচ্ছি মনে করো, তাহলে একটা দ্বিবন্ধন দেওয়ার কারণে কি C4, তাহলে এই জায়গাতে আমার হাইড্রোজেন কয়টা হবে, এর দুইটা গেছে, তাহলে এখানে 2 হবে, আর এখানে আমার কত হবে, এখানে আমার 2 হয়ে যাবে, ঠিক আছে। ফলে যৌগটা কি C4 আর হাইড্রোজেন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তার মানে আমার কয়টা হচ্ছে H6, তাহলে C4H6। যেহেতু যৌগের মধ্যে একটা দ্বিবন্ধন আছে এই জন্য আমরা এটার কি বলবো, অ্যালকেন বলবো, আর চারটা কার্বন তার মানে কি বিউটিন বলবো। আর যেহেতু যৌগটা চক্র এই জন্য সাইক্লোবিউটিন, সাইক্লো বিউটিন, সাইক্লোবিউটিন। তাহলে সাইক্লোবিউটিনের সংকেত কি দেখো, নরমাল বিউটিনের সংকেত কি ছিল, নরমাল বিউটিন, নরমাল বিউটিন কার্বন থাকবে আমার চারটা আর হাইড্রোজেন থাকবে দ্বিগুণ, মানে হাইড্রোজেন 8টা, বাট সাইক্লো হওয়ার কারণে হাইড্রোজেন দুইটা কমে গেছে, C4H6, তাই না, C4H6 হয়ে গেছে। তাহলে যে কোনো যৌগের মনে করো চক্র করতে গেলে তার নরমাল যে অবস্থা তার থেকে দুইটা হাইড্রোজেন কমে যাবে, অ্যালকেনের নরমাল যে অবস্থা হাইড্রোজেন দ্বিগুণ থাকে তার থেকে দুইটা কমে যাবে, তার মানে C4H6, তার মানে 2 কমে যেতেছে মানে কি সে অ্যালকাইনের মতো হয়ে যেতেছে। তার মানে এই বিষয়টা কি বুঝছো যে নরমাল অ্যালকেন থেকে দুইটা হাইড্রোজেন কমে যেতেছে চক্র গঠন করার সময়, মানে অ্যালকেনটা অ্যালকেনের মতো হয়ে যেতেছে, আবার অ্যালকিনটা কিন্তু অ্যালকাইনের মতো হয়ে যেতেছে, কারণ চক্র গঠন করতে গেলে কি নরমালি একটা লম্বা যৌগ, এই দেখো এই পাশে যে যৌগ এই যে এর থাকবে CH3 এর CH3, তাহলে যৌগটা লম্বা যৌগ যখন চক্র গঠন করবে তখন এর লাস্টে একটা হাত ফাঁকা থাকা লাগবে, এর একটা হাত ফাঁকা থাকা লাগবে, ফলে এর একটা হাইড্রোজেন এখান থেকে সরাইতে হবে, এই লাস্টের দুই মাথা থেকে দুইটা হাইড্রোজেন সরাইলেই তো এদের মধ্যে এই বন্ধনটা গঠন হবে, চক্রটা গঠন করবে, তাই না। এই জন্য প্রত্যেকটার প্রথম আর লাস্টে থেকে একটা করে হাইড্রোজেন আমরা সরাইয়া বন্ধন গঠন করি। এই জন্য নর্মাল যৌগগুলো যখন চক্র গঠন করতেছে তখন আমার দুইটা হাইড্রোজেন কমতেছে। এই কথাগুলো বুঝছো কিনা বলো। এবার দেখো এই যে এই যৌগটার নাম কি বলো, দেখো এখানে কোণা আছে কয়টা, এখানে দেখো এই যে এটা একটা প্রান্ত, এটা একটা, 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 মানে 1 2 3 4 5 6 7, 7টা, তাহলে 7 হইলে আমার কি হয়, হেপ্ট, হেপ্ট, তাই না। এন্ড যৌগটা আমার কি দেখো সবকটা কি একক বন্ধন না, এই যে এখানে একটা দ্বিবন্ধন আছে দেখছো কি, এখানে একটা দ্বিবন্ধন আছে, তাইলে এই যে এই জায়গার যে দ্বিবন্ধন থাকলো, এই দ্বিবন্ধন থাকার কারণে যৌগটা একটা কি অ্যালকিন হয়ে গেল না, তাহলে এটা কি অ্যালকিন হয়ে গেল না, তাহলে আমি কি এটার আমি কি বলবো, এই যে এখানে আমার দ্বিবন্ধন, তার মানে এটা হেপটিন হয়ে যাবে, তাই না, একটা দ্বিবন্ধন এই জন্য আমার অ্যালকিন মানে হেপটিন, ঠিক আছে। এই যৌগটা হেপটিন, বাট এটা কি সাইক্লো যৌগ, এটা কি চক্র গঠন করছে বা পেঁচাইছে না, এটা তো পেঁচানি, বাট চক্র, চক্র মানে কি এরকম রিং গঠন করবে, ঠিক আছে, ফার্স্ট প্রান্ত লাস্ট প্রান্তের সাথে যুক্ত থাকবে, বাট এটা তো নাই, এই জন্য এই যৌগে কোনো সাইক্লো আসে নাই, ঠিক আছে, এটা শুধু হেপটিন, ঠিক আছে। তাহলে এটা সংকেত তোমার যদি লিখতে বলতাম, সংকেত আমরা কেমনে লিখতাম, সংকেত কি, এই যে একটা কার্বন, এই যে দুই, একটা, এই দুই, এই তিন, এই চার, এই পাঁচ, এই ছয়, এই সাত, ঠিক আছে। দ্বিবন্ধন আছে কোনটায় দেখো তো, এই লাস্টের থেকে এইটার এটার মধ্যে, মানে এইটার এইটার মধ্যে আছে দ্বিবন্ধন, তাই না। বাকি সবগুলো এখন তুমি কি এই যৌগটাই তো এইরকমই, বাকি সবগুলা হাইড্রোজেন দিয়ে পূরণ করবা, তাহলে এই কার্বনের এক হাত একটা বন্ধন আছে, তাহলে এর বাকি থাকে 3 হাত, 3টা হাইড্রোজেন। এর দেখো এ পাশে এক হাত, এবার 2 হাত গেছে, তার মানে এর 2টা হাইড্রোজেন, এরও 2টা, এরও 2টা,
এর দেখো এই পাশে 2 হাত গেছে, এই পাশে 1 হাত, 3 হাত গেছে, তার মানে এর একটা, এরও একটা, আর লাস্টেরটার 3টা। তাহলে দেখো তুমি হাইড্রোজেন সংখ্যা মিলাই দেখো, হাইড্রোজেন কয়টা? 3টা আর 2, 3 2 5 6 7 8 9 10 11 12 13 14, তার মানে C7H14। তার মানে দেখো 7 দুগুণ 14, 7 দুগুণ 14 হয়ে গেছে। তার মানে কি এই যে হেপটিনের সংকেত তো হয়ে গেছে, কারণ হেপটিন হলো কি CnH2n, তাই না? 7 দুগুণ 14, যেহেতু কোনো সাইক্লো নাই এই জন্য 2টা হাইড্রোজেন কমে নেই, নর্মাল নিয়মে হয়েছে। যদি সাইক্লো হইতো তাহলে 2টা কমতো। বিষয়গুলো বুঝছো কিনা জানাও। তার মানে এই কোণাগুলা দিয়ে আমরা কিন্তু এইভাবে বুঝতেছি, এখানে কিন্তু আমরা হাইড্রোজেন নর্মালি দেখাই না। তোমার হাইড্রোজেন পরে গোনা লাগবে না, তুমি জাস্ট করে হাত পূরণ করে দিবা। আজকে এই পর্যন্ত, আজকে এইটাই লাস্ট টপিক ছিল। নেক্সট টপিক আমরা করে দেখাবো, পরে দেখাবো, ঠিক আছে? তাহলে আজকে আমি আরেকবার একটু বলছি, দেখো আমরা কি পড়াইলাম। আমরা প্রথমে তোমাদের পড়াইলাম যে এই যে জৈব যৌগের, গতকালকে আমরা যেটা পড়াইছি ওইটা আমরা কি করলাম, রিক্যাপ করলাম, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কি মুক্ত শিকল ছিল আর বদ্ধ শিকল ছিল। মুক্ত শিকল মানে কি, যার দুই প্রান্ত মুক্ত থাকবে, এই টাইপের 2টা যৌগই থাকে, একটা হলো সম্পৃক্ত, একটা হলো অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি, নরমালি অ্যালকেন, সম্পৃক্ত মানে মেইনলি অ্যালকেন, ঠিক আছে? আর অসম্পৃক্ত মানে কি, অ্যালকিন আর অ্যালকাইন, ঠিক আছে? 2 বন্ধন 3 বন্ধন। আর বদ্ধ শিকলের ক্ষেত্রে আমরা দেখলাম মানে চক্র গঠন করবে বা বৃত্তাকার, নরমালি এরকম হবে বা বিভিন্ন আকারের হবে। এটা হইতে পারে চক্রটা শুধু কার্বন দিয়ে গঠিত, তাহলে হবে কার্বোসাইক্লিক, অথবা কার্বন বাদে অন্য কোনো যৌগ, অন্য কোনো মৌল আসবে, সেটা হবে হেটারোসাইক্লিক। হেটারো মানে অন্য, কার্বন বাদে অন্য। তাহলে শুধু কার্বন থাকলে কার্বোসাইক্লিক, কার্বন বাদে অন্য কেউ থাকলে হেটারোসাইক্লিক। শুধু কার্বন থাকার পর যদি একক বন্ধন থাকে তাহলে অ্যালিসাইক্লিক, আর যদি দ্বিবন্ধন থাকে তাহলে অ্যারোমেটিক। আর কার্বন বাদে অন্য কেউ থাকলে তো হেটারোসাইক্লিক, সেই ক্ষেত্রে একক বন্ধন থাকলে হেটারো অ্যালিসাইক্লিক, সেই ক্ষেত্রে দ্বিবন্ধন থাকলে হেটারো অ্যারোমেটিক। হেটারোসাইক্লিককে আমরা বিষম চাকরিক বলছি, তাই না? তাহলে এই, আর এই বিষম চাকরিক হেটারো অ্যারোমেটিক যে যৌগগুলো নিচে আছে, ফিউরান, থায়োফিন, পাইরল, পিরিডিন, এগুলো আমরা তোমাদের বলছি। 4টা সিএস এর সাথে একটা ও থাকলে ফিউরান, উ আছে মানে ও, ঠিক আছে? থায়োফিন, সালফার মানে থায়ো, তার মানে এস থাকলে থায়োফিন, যদি এনএইচ থাকে পাইরল, আর যদি 5টা সিএস এর সাথে একটা এন থাকে তাহলে সেটা পিরিডিন, ঠিক আছে? এটাই গেল। নেক্সট আমরা তোমাদের দেখাইছি যে গতকালকে যে জৈব যৌগের যে প্রাচুর্যের কারণ ছিল, মানে এতগুলা যে জৈব যৌগ তার পেছনে 3টা কারণ, ক্যাটিনেশন, সমানুকরণ, পলিমারকরণ। ক্যাটিনেশন মানে কি, অনেকগুলা কার্বন একসাথে নিজেদের মধ্যে যুক্ত হইতেছে, এটা হলো ক্যাটিনেশন একটা ধর্ম, যার মধ্যে এর রূপভেদগুলো আছে। আমরা জানি কার্বনের রূপভেদ কি ছিল, হিরক, গ্রাফাইট আর ফুলারেন্স। এটার মধ্যে হিরকে শুধু sp3, আর গ্রাফাইট আর ফুলারেন্সে sp2। sp3 হলে সে বিদ্যুৎ পরিবহন করবে না, এজন্য হিরক বিদ্যুৎ পরিবহন করে না, গ্রাফাইট আর ফুলারেন্স বিদ্যুৎ পরিবহন করবে, ঠিক আছে? কারণ sp3 মানে কি, 4টা ইলেকট্রনই বন্ধনে অংশগ্রহণ করছে, ফলে কোনো মুক্ত ইলেকট্রন নাই। বাট গ্রাফাইট আর ফুলারিন্সে sp2 মানে একটা s 2টা p, মানে 3টা ইলেকট্রন গেছে, একটা ইলেকট্রন মুক্ত আছে, সেই ইলেকট্রন পরিবহন করবে। তাহলে গ্রাফাইট আর ফুলারিন্স ইলেকট্রন পরিবাহী, এটা গেল ক্যাটিনেশন। দেন সমানুকরণ। সমানুকরণ মানে কি, মানে তাদের আণবিক গঠন একই, বাট গঠনটা ওদের আলাদা, ঠিক আছে? আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত আলাদা। যেমন এখানে আমরা তোমাদের দেখাইছিলাম কি, ইথানল আর ইথার, ঠিক আছে? এর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যতগুলা, এর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ততগুলাই, বাট এদের বিন্যাসটা আলাদা। এটারে আমরা বলছি সমানুকরণ। সামনে এটা নিয়ে অনেক ক্লাস আছে। এরপর আসে পলিমাকরণ। 2টা এক্সাম্পল দিছি, যে অনেকগুলা ইথিলিন অক্সিজেনের উপস্থিতিতে তাপমাত্রায় চাপে যদি আমরা দিই তাহলে পলিথিন পাই। যেখানে শুধু পলিথিন আমরা দেখাবো কেমনে, জাস্ট ইথিলিনের একটা বন্ধন দেখাবো, আর দুই পাশে 2টা হাত দেখাবো, সামনে এন দেবো। আর আরেকটা ছিল কি, আমরা যদি অ্যাসিটিলিন, 3টা অ্যাসিটিলিনকে বা ইথাইনকে আমরা যদি আয়রন আলোর উপস্থিতিতে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তাহলে আমরা কি পাবো, বেনজিন পাবো। এটা গেল, তার মানে এই 3টা জিনিস গেল। আর আর ফুলারেন্স নিয়ে আমরা, ফুলারেন্স নিয়ে কি ছিল, যে ফুলারেন্স যেটা আরেকটা রূপে যে ফুলারেন্স, এটা কি 30 থেকে 70টা কার্বন থাকে, আর যদি 7টা কার্বন থাকে সেটারে আমরা বুকমিনস্টার ফুলারিন বা বাকি বল বলি। সেই ক্ষেত্রে তার ভর হয় 12 গুণন 60, 720, এটার সংকরণ sp2। এটা হলো কি গম্বুজ আকৃতির বা ভূগোলকের মতো। দেন আমরা তোমাদের দেখালাম যে কার্যকরী মূলক মেইনলি আমরা যেটা দিয়ে চিনি, লাস্টে যে ইটা থাকে। দেন আমরা তোমাদের সংকেত অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সবগুলোর যে সংকেত আছে এগুলো ভালো করে বলছি। আর এই পাশে অ্যাসিড যে আছে, অ্যাসিডের 3টা জাতক আছে, এটা আমরা বলছি। অ্যালকাইল কি, এটা আমরা ভালো করে দেখছি। এরপরে আমরা যেই শব্দমূলগুলো যেগুলো আছে, এই শব্দমূলগুলো আমরা তোমাদের, এই শব্দমূলগুলো দেখো, কার্বন 1 থাকলে মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, এগুলা যেগুলো আছে। এরপরে যদি তুমি দেখবা সংকেত অনুযায়ী যদি হাইড্রোজেন দ্বিগুণ থাকে তাহলে অ্যালকিন মানে ইথিন, প্রোপেন, বিউটিন, ইন আসবে শেষে। যদি দ্বিগুণের থেকে 2 বেশি থাকে তাহলে এন আসবে, মানে মিথেন, প্রোপেন, বিউটেন, হ্যানতেন এগুলা থাকবে। আর যদি 2 কম থাকে তাহলে ইথেন, মিথেন এগুলা থাকবে, ঠিক আছে? দেন আমরা তারপর তোমাদের কি দেখাইলাম, তারপর দেখালাম এই যে অগ্রগণ্য কম্য আছে, কে আগে থাকবে কে পরে থাকবে, প্রায়োরিটি কার বেশি এটা দেখানো হলো। কার্বনের মূলক বিশিষ্ট যে যৌগ দুটা কি, অ্যালডিহাইড আর কিটোন। অ্যালডিহাইডের কথা বলে তোমরা কিটোন অবশ্যই সেখানে বলবা।
নেক্সটে আমরা তোমাদের দেখালাম কি এই যে বন্ড লাইন স্ট্রাকচার, যেটা তোমাদের বইয়ে দেখবো অনেক ইগুলো আছে, জাস্ট আমরা এগুলা এখানে কি মেইনলি আমরা দেখি যে কোনাগুলো হলো হয় কার্বন, আর এখানে বন্ধন দেখি। যদি একক বন্ধন থাকে তাহলে বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করি, আর একটা নামকরণ করি কেমনে, কোনাগুলোর পরে যদি দেখি সব একক বন্ধন, তার মানে একটা অ্যালকেন। যদি যৌগটা চক্র হয় তার মানে তার আগে সাইক্লো আসবে, ঠিক আছে। তার মানে এই যে চক্র যেটা আছে এটা আমরা দেখলাম 6টা কোনা আছে, তার মানে 6 কোনা মানে হেক্স আসবে। যেহেতু এর কোনো কি দ্বিবন্ধন নাই, তার মানে এটা হেক্সেন, এটা একটা অ্যালকেন, এই জন্য হেক্সেন হইলো, যেহেতু যৌগটা চক্র তার মানে সাইক্লোহেক্সেন। এর সংকেত কি C6H12। তো নরমাল হেক্সেনের আমরা সংকেত জানি C6H14 হয়, বাট এখানে C6H12 মানে দুইটা হাইড্রোজেন কম। কেন? কারণ নরমাল একটা অ্যালকেন যখন চক্র গঠন করে তার দুইটা হাইড্রোজেন কমে যায়। ফলে যে কোনো যৌগের আগে আমরা যদি সাইক্লো বসাই তাহলে তার নরমাল যে স্ট্রাকচার ছিল তার থেকে দুইটা হাইড্রোজেন কম পাবো আমরা, ঠিক আছে। অ্যালকেনের ক্ষেত্রে হাইড্রোজেন যতগুলো থাকার কথা তার থেকে দুইটা হাইড্রোজেন কম পাবো, অ্যালকেনের ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন থাকার কথা তার থেকে দুইটা কম পাবো। ফলে তোমার যদি সাইক্লো অ্যালকেন বের করতে বলে তাহলে তার সংকেতটা কিন্তু কি অ্যালকেনের মতো হবে, কারণ দুইটা হাইড্রোজেন কম পাইতেছো। আর আমরা জানি কি অ্যালকেন থেকে অ্যালকেনে দুইটা হাইড্রোজেন কম থাকে, তাহলে এটা। আর তোমার যদি সাইক্লো অ্যালকিন বলে তাহলে তুমি তার সংকেতটা পাবে কি অ্যালকাইনের মতো, কারণ দুইটা হাইড্রোজেন কমে যাবে, সাইক্লো মানে কমে যেতেছে। দেন দেখলাম যদি সাইক্লো না থাকার পরে এরকম চক্রা বক্রা থাকে তাহলে আমরা দেখলাম যে কোনাগুলারে কার্বন দিয়ে দ্বিবন্ধন দিয়ে আমরা বাকিগুলো হাইড্রোজেন দিয়ে পূরণ করবো। দ্বিবন্ধন থাকলে সেটা অ্যালকিন, এইটা যেমন হেপটিন হইলো, ঠিক আছে। তাহলে এইটাই আজ পর্যন্ত ছিল। কালকে আমরা এরপরে যে এইটা আছে নামকরণে, কালকে আমরা মেইন যৌগ বড় বড় যৌগ এটার মধ্যে ঢুকে যাব। তো আজকে এতটুকু তোমাদের ইনিশিয়াল অল্প কিছু জিনিসগুলো দেখালাম, বেসিক জিনিসগুলো দেখালাম। তো এতটুকু ক্লিয়ার কিনা তোমরা বলো। আজকে ক্লাস এই পর্যন্তই, সবকিছু ক্লিয়ার থাকলে বলো।